টিউট প্লাস 24 এর পক্ষ থেকে আমি সিকান্দার আবু রাকিব আপনাদেরকে অ্যাঙ্গুলার জেএস টিউটোরিয়ালের সপ্তম পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব অ্যাঙ্গুলার জেএস এ বিল্ট ইন সার্ভিস এবং আমরা অ্যাঙ্গুলার জেএস এ কিভাবে কাস্টম সার্ভিস তৈরি করা যায় সেটা দেখব। তো আমরা শুরু করি। আমাদের গত পর্বে আমরা কিছু বিল্ট ইন সার্ভিস দেখেছিলাম, যেরকম ডলার লগ, ডলার এইচটিটিপি, ডলার লোকেশন ইত্যাদি। তো আজকে আমরা দেখব ডলার টাইম আউট কিভাবে ব্যবহার করা যায়। তো এখানে আমরা শুরু করি। ভ্যারিয়েবল my_var1 equal to একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি বাংলাদেশ, এবং ডলার টাইম আউট ফাংশনটি নিলাম। এখানে দুটো পার্ট, অ্যানোনিমাস ফাংশন এবং টাইম ইন্টারভেল, যে মানে টাইম ডিউরেশন কতক্ষণ পরে আমাদের এই টাইম আউট ফাংশনটি কাজ করবে সেই টাইম স্ল্যাবটি দিতে হবে আর কি। অর্থাৎ এখানে আমরা লিখব ডলার স্কোপ, আমি বুঝিয়ে দিচ্ছি, বাইন্ড করছি ডলার স্কোপের সাথে মাই ভেরিয়েবল 1 ইজ ইকুয়াল টু, এখানে একটু চেঞ্জ করে দেই, সুইডেন লিখলাম। আর এই জিনিসটা এখানেও দিয়ে দিই। অর্থাৎ বেসিক্যালি আমরা ডলার স্কোপ মাই var ইজ ইকুয়াল টু বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ ভ্যালুটা অ্যাসাইন করলাম, এবং টাইম আউট ফাংশনের ভিতরে আমরা এই 3000 মিলিসেকেন্ড পরে আমরা চাচ্ছি যে এই স্ট্রিংটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে, সুইডেন হয়ে যাবে, এবং সেই আউটপুটটা আমরা myvar1 আমাদের ইন্ডেক্সে নিয়ে যাই। লিখি h1 AngularJS expression binding expression myvar1। তাহলে আমরা পেজটাকে রিফ্রেশ করি, আমাদের app.js সেভ হয় নাই, রিফ্রেশ করি myvar1। ও, এইখানে এররটা আসার কারণটা হচ্ছে যে আমাদের এখানে আমরা যে টাইম আউট, ডলার টাইম আউট ইউজ করেছি সেটা আমরা এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশনে মানে ইনজেক্ট করি নাই, এটা আমাদের এখন ইনজেক্ট করতে হবে। ইনজেক্ট করলাম এবং সেভ করলাম। তাহলে দেখুন বাংলাদেশ কথাটা এসছে এবং 3 সেকেন্ড পরে এটা চেঞ্জ হয়ে সুইডেন হয়ে গেল। আমরা এমনটাই চাচ্ছিলাম যে ডলার টাইম আউটের ফাংশনালিটিটা এরকম। আমি আবার পেজটা রিফ্রেশ করি, বাংলাদেশ কথাটা এখান থেকে এসছে এবং 3 সেকেন্ড পর এটা চেঞ্জ হয়ে সুইডেন হয়ে গেছে। এই হচ্ছে আমাদের টাইম আউটের। তো এখন আমরা আরেকটা বিল্ট ইন ফাংশনে চলে যাই। আমরা আরেকটা ডিবি লিখি, আচ্ছা একটা ডিবি না লিখে আমরা ওটাকে মডিফাই করে দিই। আমরা আরেকটা ফাংশন ব্যবহার করব, সেটা হচ্ছে
interval ইন্টারভ্যাল ব্যবহার করব। তো এখানে আমরা আসি, এসে টাইম আউটটার পরিবর্তে লিখি ইন্টারভ্যাল, এবং এখানে আমরা একটু চেঞ্জ করে দেই, এখানে লিখি নিউ ডেট টু লোকাল টাইম স্ট্রিং, এবং এটা আমরা এখানেও লিখে দেই। তাহলে আমরা চলতি তারিখটা, টাইমটা আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে দেখুন আমাদের টাইমটা 3 সেকেন্ড পর পর আমাদের এই টাইমটা চেঞ্জটা দেখাচ্ছে। এখানে যদি আমরা চেঞ্জ করে 2 দিয়ে দিই, 2, তাহলে 2000 মিলি সেকেন্ড, 2 সেকেন্ড পর পর এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন 2 সেকেন্ড পর পর 40, 42, 44 এভাবে টাইমটা দেখাচ্ছে। যদি আমরা এখানে 1 করি তাহলে কি হবে? তাহলে প্রতি সেকেন্ডেই সেটা চেঞ্জটা দেখাবে। এই হচ্ছে আমাদের বিল্ট ইন ফাংশন। তো এখন আমরা চেষ্টা করি কিভাবে কাস্টম সার্ভিস তৈরি করা যায়। তো আমরা এই জিনিসগুলো সরিয়ে ফেলি, এগুলো আমাদের এই মুহূর্তে লাগছে না, এবং আমরা ইন্ডেক্স থেকে এটা সরিয়ে ফেলি। আমরা দুটো ইনপুট তৈরি করি। ng model is equal to input 1, input 2, এবং আচ্ছা এটা দরকার নেই, এবং আমরা একটা বাটন ক্রিয়েট করি। বাটন ক্রিয়েট করলাম, এখানে লিখে দিলাম ক্লিক, এখানে লিখে দেই ng click is equal to, ধরুন my my function, এবং এখানে আমি প্যারামিটার দুটো পাস করিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখানে যেটা করলাম, একটা ডিভে দুটো ইনপুট নিলাম, অর্থাৎ টেক্সট নিলাম, এবং এখানে দুটো টেক্সটে আমরা যে ভ্যালুগুলো বা ইনপুট দেব সেটা আমরা এখানে একটা বাটন ক্রিয়েট করলাম, এবং এখানে বাটন ng ক্লিকে আমি একটা ফাংশনের নাম দিয়ে দিলাম এবং প্যারামিটার পাস করিয়ে দিলাম এই ইনপুট থেকে যেটা আসছে, এবং আমরা এটাকে সেভ করে, আর একটা জিনিস বলি, এবং আমরা এখানে যেটা চাই সেটা হচ্ছে এখানে রেজাল্টটা দেখাতে চাই। তো আমরা লিখতে চাই যে h1, এবং এখানে আমরা ধরুন রেজাল্টটা দিয়ে দিলাম রেজাল্ট। এখন আমরা আমাদের app.js এ আসি, এবং এখানে আমরা লিখি যে $scope dot result is equal to $scope result is equal to আপাতত একটা ভ্যালু দিয়ে দিই, hello আর
একটা জিনিস দিতে চাই, সেটা হচ্ছে ডলার স্কোপ ডট মাই ফাংশন is equal to anonymous function এখন আমরা আসলে যেটা চাই যে এই জিনিসটা এই ফাংশনে আসবে, এবং এটা চাচ্ছি যে আমরা যখন এখানে ক্লিক করব মাই ফাংশনে তখন ইনপুট দুটো যাবে। তো আমরা স্টেপ বাই স্টেপ আগাই, তো আমরা একটু দেখি যে ইনপুটটা যাচ্ছে কিনা। এবং আমরা এখানে লিখি console log এবং এখানে ধরুন xy দিলাম, xy দিলাম, এবং তাহলে আমরা x, y, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভ্যালু দুটো এসছে কিনা। সেভ করেছি এবং আমরা এখানে ধরুন 10, 15 console log দিই, inspect element ক্লিক করি, 10 and 15 নাম্বার দুটো এসছে, তার মানে আমাদের এই ফাংশনটা এখানে কাজ করছে এবং এই পর্যন্ত আমরা আসতে পেরেছি। ঠিক আছে, তো আমরা ওয়ান স্টেপ অ্যাহেড করি। তো আমরা কাস্টম সার্ভিস তৈরি করতে গেলে যেটা করব সেটা হচ্ছে যেমন এখানে আমি একটু বলে নেই যে এখানে যে রেজাল্ট আসতেছে আমরা কি করতে পারি। আমরা এখানে রেজাল্টে লিখে দিতে পারি এভাবে যে ধরুন লিখে দিলাম যে নাম্বার এক্স প্লাস নাম্বার ওয়াই, এইটা আমরা রেজাল্ট হিসেবে দেখিয়ে দিতে চাচ্ছি। তো সেটা যদি করতে যাই, ধরুন এখানে 12, 13 এখানে ক্লিক করব এবং এক্সপেক্ট করছি যে এখানে 25 আসবে এবং সে 25 দেখাচ্ছে। তো ঠিক আছে, এটা আমরা করলাম বেসিক্যালি আমাদের কন্ট্রোলার ফাংশনের সাহায্য নিয়ে আমরা এই রেজাল্টটা দেখালাম। তো আসলে রিয়েল ওয়ার্ল্ডে কন্ট্রোলার ফাংশনের উপরে আমরা বেশি লোড দিব না, এবং কন্ট্রোলার ফাংশনটা বেসিক্যালি ডেটাবেস থেকে বা সোর্স থেকে ডেটা নিয়ে এসে ভিউতে সাপ্লাই দিবে মডেল হিসাবে। এখন বিজনেস লজিক যদি আমরা কন্ট্রোলারের ভিতর রাখি এবং সেটা আসলে এটা ঠিক হয় না, কন্ট্রোলারের সাইজটা বড় হয়ে যায়, কাজেই কন্ট্রোলারের যে সিঙ্গেল অবজেক্টিভ সেটা তখন ভায়োলেশন হয়ে যায়। কাজে আমরা এই জন্য বিভিন্ন কাস্টম সার্ভিস ক্রিয়েট করি, কারণ আমরা বিভিন্ন কাস্টম সার্ভিস ক্রিয়েট করলে আমরা বিভিন্ন কন্ট্রোলারে আমাদের যে রিইউজেবল কোড ব্লক সেগুলো আমরা সার্ভিস হিসাবে রাখতে পারি এবং বিভিন্ন কন্ট্রোলারে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। কাজে একই কোড বারবার লিখতে হচ্ছে না এবং আমরা আমাদের বিজনেস লজিকটাকে সেপারেট করে দিতে পারি আমাদের কন্ট্রোলার থেকে অন্য একটি জায়গায়। তাহলে আসুন আমরা দেখি যে আমাদের এই বিজনেস লজিকটা আমরা এখানে রাখবো না, আমরা একটা সার্ভিস ক্রিয়েট করে সেখানে নিয়ে যাব। তো অ্যাঙ্গুলার জেএস এ যেভাবে সার্ভিস ক্রিয়েট করতে হয় সেটা বলি। মাই অ্যাপ ডট সার্ভিস দেন সার্ভিস নেম এবং anonymous ফাংশন, সার্ভিসের নাম দিচ্ছি মাই সার্ভিস এবং এই সার্ভিসটা আমাদের ইনজেক্ট করতে হবে কন্ট্রোলার ফাংশনে, তাহলে আমরা এটা ইউজ করতে পারবো। এবং আমাদের এই যে সার্ভিসটা আমরা ইউজ করছি এখানে আমরা লিখব this dot ধরুন সাম
is equal to another function, এবং এখানে আমরা ভ্যালু দুটো রিড করব এখান থেকে। এই লজিকটা আমরা এখানে রাখবো না, এখানে রিটার্ন করব আমরা এই এক্সপ্রেশনটা রিটার্ন করব, এবং আমাদের সাম মেথডটা আমরা এখানে কল করতে হবে, এবং এখানে যে সার্ভিসটা ইনজেক্ট করলাম মাই সার্ভিস, সেই মাই সার্ভিসটা আমাদের এখানে ইনভোক করতে হবে। মাই সার্ভিস ডট মেথডটা হচ্ছে সাম, অর্থাৎ আমরা রেজাল্টে দেখাতে চাচ্ছি যে মাই সার্ভিস সার্ভিসের সাম মেথডটা আমরা এখানে কল করছি, এবং এখানে আমরা প্যারামিটার পাঠিয়ে দিলাম। তাহলে আমরা দেখি আমাদের রেজাল্ট কি আসে। 12, 13, 25। তার মানে খেয়াল করেন যে আমাদের এখানে যে রেজাল্ট এসছে সেটা কিন্তু মাই সার্ভিসের সাম মেথড থেকে এসছে। তো এইভাবে আমরা সার্ভিস ব্যবহার করতে পারি। আরেকটা জিনিস আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আরেকটা কাস্টম সার্ভিস আছে, সেটা হচ্ছে ফ্যাক্টরি। আমরা সার্ভিস দেখলাম, এবার ফ্যাক্টরিটা দেখব কিভাবে কাস্টম সার্ভিস ফ্যাক্টরি ক্রিয়েট করা হয়। তো আমরা ইন্ডেক্সে যাই, এই কোডটা একটু বুঝিয়ে দিই। এখানে আমরা যেটা করলাম যে একটা কাস্টম সার্ভিস ক্রিয়েট করলাম, তার একটা নাম থাকলো, এবং এখানে একটা মেথড ক্রিয়েট করলাম, এবং সেই মেথডের ভিতরে কিছু বিজনেস লজিক আমাদের থাকলো। আমরা দুটো নাম্বারকে অ্যাড করলাম, এবং এই কাজটা আমরা আগে করেছিলাম কন্ট্রোলারে। এখন সেই কাজটা আমরা এখন এই সার্ভিসের ভিতর করছি, এবং রিয়েল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই সার্ভিসগুলো আলাদা ফাইলে হয়তো সার্ভিস ডট জেএস নামে সেভ করা থাকবে। তো কন্ট্রোলারটা আসলে থিন থাকবে, অত বেশি বিজনেস লজিক বা বেশি কোড সেখানে থাকবে না আর কি। তো এটা এভাবে আমরা করছি। তো আমরা এখন আসি ফ্যাক্টরি কিভাবে তৈরি করা হয়। ফ্যাক্টরি, মাই ফ্যাক্টরি, এবং এখানে আমরা সাম না করে ধরুন ফ্যাক্টরিতে আমরা প্রোডাক্টের কাজটা করি, এবং এখানে প্লাসের পরিবর্তে আমরা মাল্টিপ্লিকেশন করে দিলাম, এবং আমাদের রেজাল্টটা আমরা এখান থেকে যেটা নিয়ে যাব সেটা হচ্ছে রেজাল্ট টু। এখানে মাই সার্ভিস, ও আচ্ছা, এখানে ফ্যাক্টরির নামটা আমরা সার্ভিসের মতোই হবে সবকিছু, কিন্তু এখানে ফ্যাক্টরির নামটা আমাদের এখানে ইনজেক্ট করতে হবে কন্ট্রোলারে, এবং সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে মাই ফ্যাক্টরি, আর এটা সাম হবে না, এটা হবে প্রোডাক্ট মেথড। আচ্ছা, যেভাবে আমরা ফ্যাক্টরি সার্ভিসটা ইউজ করেছি ঠিক একইভাবে কিন্তু ফ্যাক্টরি ইউজ করা যাবে না, এখন করতে গেলে এরর আসবে। এখানে যেটা করতে হবে যে এইখানে সার্ভিসের ক্ষেত্রে এটা একটা কনস্ট্রাক্টর ফাংশন হিসাবে কাজ করবে, কিন্তু এখানে আমাদের ফ্যাক্টরি মেথডোলজির ক্ষেত্রে যেটা করতে হবে, এখানে আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা অবজেক্ট ক্রিয়েট করি, var obj is equal to একটা এমটি অবজেক্ট ক্রিয়েট করলাম, এবং লাস্টে যেটা করতে হবে আমাদের এই অবজেক্টটাই রিটার্ন করতে হবে, অবজেক্টটা রিটার্ন করব, এবং আমরা এই অবজেক্টটার মেথড হিসাবে এখানে
এই প্রোডাক্টটাকে দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা এখানে প্রোডাক্টটাকে বাইন্ড করছি অবজেক্টটার সাথে। আর অন্যান্য জিনিস ঠিকই থাকছে। সার্ভিস আর এখানে পার্থক্য হচ্ছে এটা যে আমার এখানে দিস নামে একটা এমটি অবজেক্ট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে, আর এখানে আমাদের ম্যানুয়ালি একটা অবজেক্ট ক্রিয়েট করতে হচ্ছে এবং সেটাকে রিটার্ন করতে হচ্ছে, এবং আমাদের যে বিজনেস লজিক এবং যে ফাংশন সেটা এখানে বাইন্ড করে দিলাম অবজেক্টের মেথড হিসাবে। আসুন দেখি আমাদের প্রোডাক্টটা কাজ করে কিনা। তার আগে আমাদের এখানে একটু যেতে হবে যে রেজাল্ট টু হিসাবে এটাকে একটু দেখাই আমরা। রেজাল্ট টু যে মাল্টিপ্লিকেশন, তাহলে আমাদের এখানে আসি, রিফ্রেশ করি এবং নাম্বার দেই ধরুন 5, 6, একটা হচ্ছে 5 + 5 হচ্ছে 10, এটা আমাদের সার্ভিস থেকে আসছে, আর 5 × 5 25, এটা আমাদের ফ্যাক্টরি থেকে আসছে। আমরা যদি আরেকটা নাম্বার দিয়ে টেস্ট করি 2, 3, তাহলে আমরা এখানেও আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে গেলাম। তো এখানে আমরা দেখলাম যে কিভাবে আমাদের ফ্যাক্টরি, কাস্টম ফ্যাক্টরি ক্রিয়েট করতে হয়, ফ্যাক্টরি সার্ভিস ক্রিয়েট করতে হয় এবং সার্ভিস ক্রিয়েট করতে হয়, কাস্টম সার্ভিস ক্রিয়েট করতে হয়। তো এইভাবে আপনারা আপনাদের স্ক্রিপ্ট বা কোডিংটাকে সিম্পলিফাই করবেন এবং এমভিসি প্যাটার্ন ফলো করে আপনাদের অ্যাপস তৈরি করবেন, ডেফিনেটলি এটা সুন্দর হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা কোনো জায়গায় যদি বুঝতে না পারেন আমার টিউটোরিয়ালের নিচে কমেন্টে দিবেন, এবং টিউটোরিয়াল যদি ভালো লাগে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে আশা রাখে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।